জাঙ্কুক ভাই আপনার বাড়ির সামনে চলে এসেছে, ওয়েলকাম জানাতে যাবে না? যাবো আপু। আচ্ছা আপু, উনি আবার ফেরত কবে যাবে আমেরিকায়? 5 বছর পর দেশে ফেরত আসলেন, এত তাড়াতাড়ি আমেরিকা যাবেন বলে তো আমার মনে হয় না। তুই আবার জিজ্ঞেস করতে যাস না, জানিসই তো ওনার মেজাজ কত খারাপ। হুটহাট কোনো কিছু করে বসলেন, এখন তো আম্মু অসুস্থ, আমাদের বাঁচানোর মতো কেউ নেই। ততক্ষণে জাঙ্কুকের গাড়ি জেকে ভিলার সামনে চলে আসলো। জাঙ্কুক উইন্ডোটা খুলে প্রথমেই স্মৃতিচারণ করে নিল কিছুক্ষণ, তারপর গাড়ি থেকে নেমেই ডাইরেক্ট ভিলার ভিতরে চলে আসলো। ওয়েলকাম ভাইয়া, নিজে বাড়িতে নিজে ফেরত এসেছি, সো ওয়েলকাম জানাতে হবে না। আজকে ফর্মালিটি দেখাইছিস, এর পরের বার থেকে আর দেখাতে আসবে না, মাইন্ডেড। সাথে সাথে জিমিনের উজ্জ্বল মুখটা কালো হয়ে গেল। জাঙ্কুকে এরকম আচরণ করবে ভাবতে পারেনি জিমিন। পরিস্থিতি সামাল দিতে তে পেছন থেকে বলে উঠলো, ভালো আছো ভাইয়া? তের কণ্ঠ কানে যাওয়া মাত্রই যেন তেলে বেগুনে জ্বলে উঠলো জাঙ্কুক। 1 মিনিটের মধ্যেই তেকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করে নিল জাঙ্কুক। এরপর রক্তবর্ণ চোখ নিয়ে টিকে বলতে লাগলো, কোন জন্মের ভাই আমি তোর? তে কথাটা শুনে একটু চমকে গেল, সাথে জিমিনও। আমার কথা উত্তর দে, কোন জন্মের ভাই আমি তোর? আমার বাবার স্পাম দিয়ে তুই তৈরি হইছস, নাকি আমার মার গর্ভের সন্তান তুই? কোনটা? ভাইয়া আমি তো চুপ, একদম চুপ। জাঙ্কুক তের থুতনিটা চেপে ধরলো, তারপর থেকে বলতে লাগলো, এই মুখ দিয়ে যদি আরেকবার ভাইয়া ডাক শুনি না, কসম তোর জিভটা টেনে বের করে একদম কামড় বসাই দিব, সত্যি। জাঙ্কুকের এমন ব্যবহারে তের চোখে পানি টলমল করতে লাগলো। জিমিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জাঙ্কুককে বলে উঠলো, ভাইয়া ছাড়ুন না ওকে। তখনই জিমিন আবার নিজের মুখটাই চেপে ধরলো। ভাইয়া ডাক শুনতে পায় না জাঙ্কুক, তাই তো থেকে এতগুলো বকা দিল। এখন যদি জিমিনকেও বকা দেয়, এই ভয়ে জিমিন চুপ হয়ে গেল। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে বলতে লাগলো, ডোন্ট ওয়ারি, তুই ভাইয়া ডাক, সমস্যা নেই। তোর মুখে ভাইয়া ডাক শুনতে আমার খারাপ লাগে না, কিন্তু এই অসভ্যের মুখে আমি ভাইয়া ডাকটা শুনতে চাই না। এটা বলেই জাঙ্কুক এক ঝটকায় তেকে ধাক্কা মেরে ফেলে দিল সেখানে। তে মেঝেতে পড়ে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে টলমল করে চোখে পানি ফেলছিল। জাঙ্কুক সেদিকে তোয়াক্কা না করে নিজের রুমে চলে গেল। জিমিন সাথে সাথে তের কাছে গিয়ে তেকে উঠাতে লাগলো, চল রুমে চলতে। উনি আমার সাথে সবসময় এত খারাপ ব্যবহার কেন করেন আপু? আমি কি ওনার বার ভাতে ছাই মারছিলাম? জাঙ্কুক ভাইয়ের কথা আর কি আর বলবো, দেখলি না আমাকেও বিনা কারণে ভুগতে লাগলেন। বদমেজাজি লোকরা এরকমই হয়, তাই ওনার থেকে যতটুকু সম্ভব দূরে থাকবি। বাসায় এসে শাওয়ারটা শেষ করে নিল জাঙ্কুক। ওয়াশরুম থেকে বের হতেই জিমিন জাঙ্কুকের রুমে গিয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ভাইয়া ডিনার করবে না? আসো নিচে আসো। না ডিনার করবো না। আচ্ছা জিমিন শোন, খাটের উপরে তোর জন্য একটা গিফট রাখা আছে, ওটা নিয়ে চলে যা। আর থেকে বলিস একবার আমার রুমে এসে আমার সাথে দেখা করতে। আচ্ছা ভাইয়া। জিমিন গিফটগুলো একটু হাসি মুখেই গ্রহণ করলো, তারপর হাসতে হাসতে নিচে নেমে গেল। গিফটগুলো পেয়ে খুশি হলো জিমিন। তেকে গিয়ে বলতে লাগলো যে জাঙ্কুক ভাইয়া ডেকেছে। একবার আমাকে বুকে শান্তি পাননি জাঙ্কুক ভাইয়া, যে এখন আবার আমাকে ডাকছে? হয়তো একটু আগে করা কাজের জন্য সরি বলবেন তোকে, তাই তোকে ডাকছে। যা দেখ না কি বলে, হয়তো তোকে গিফট দেবে কোনো কিছু। লাগবে না ওনার গিফট আমার, বড় ভাই বলে যা ইচ্ছা তাই করবে নাকি আমার সাথে? আবারও ভাই বলছিস আমাকে, তোর সাহস তো কম না? জাঙ্কুকের কণ্ঠ শুনে তের আত্মাটাই কেঁপে উঠলো। জাঙ্কুক যে তার পিছে দাঁড়িয়ে আছে এটা তো খেয়ালই করেনি তে। মুখের উপর কি ফোসকা ফুসকা নাকি আমাকে দেখে কথা বেরো না? কোনটা? তে কিছু বলো না, চুপচাপ মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আমি এতদিন দেশে ছিলাম না, তাই বলে যে এত করে ব্যথা হয়ে যাবে ভাবতে পারিনি তে। ব্যাপার না, এখন চলে এসেছি তো সব আস্তে আস্তে ঠিক করে দেবো। 2 মিনিটের মধ্যে আমার রুমে যাবি, যদি 1 সেকেন্ডও লেট করিস না, সত্যি তোর পা দুটো কেটে বাথরুমে ঝুলিয়ে রাখবো আমার। কথাটা শেষ করেই জাঙ্কুক চলে গেল নিচের রুমে। তে ভাবছিল যে রুমে যাবে না, কিন্তু জাঙ্কুকের রাগ সম্পর্কে তের খুব ভালোই ধারণা আছে। জাঙ্কুক কি করতে পারে ভালোভাবে জানা আছে তের, তাই তো বেশি দেরি না করে চলে গেল জাঙ্কুকের রুমে। আসবো ভাইয়া। সাথে সাথে তে নিজের মুখটাই চেপে ধরলো। ভুলবশত মুখ দিয়ে জাঙ্কুকের সামনে ভাইয়া নামটা বেরিয়ে গেল। জাঙ্কুক সাথে সাথে রাগান্বিত চোখে তের দিকে তাকালো। সরি, মুখ ফুসকে বেরিয়ে গেল। আমি এখন নিজের দাঁতটা ফুসলে তোর ঠোঁটের উপর একটা কামড় বসিয়ে দিই। আর এমন ভুল হবে না। আপনি আমায় ডেকেছিলেন কেন? জাঙ্কুক আলমারি থেকে একটা গিফট বক্স বের করে তের হাতে দিল। তে গিফট বক্সটি খুলেই দেখলো সেখানে একটা ডায়মন্ড রিং। এটা দিয়ে আমি কি করব? জাঙ্কুক নিঃশব্দে তের কাছে গিয়ে রিংটি হাতে নিয়ে তের আঙুলে পরিয়ে দিল। রিংটা আমার দেওয়া উপহার, হারালে কিন্তু তোর খবর আছে, জিন্দা কবর দিয়ে দেবো একেবারে। থাক, আমাকে কষ্ট করে আপনাকে জিন্দা কবর দিতে হবে না। এই আংটি আমি রাখতে পারবো না, আপনি আপনার নিজের কাছে রাখুন। এই আংটিটা খুলে জাঙ্কুকের হাতে দিয়ে দিল। সো কেন রাখতে পারবি না শুনি? কেন রাখতে পারবো না? এর কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কেন? রাখতে পারবো না মানে রাখতে পারবো না, শেষ। তাহলে আর কি করার? যে আঙুল আমার আংটি পড়তে পারবে না ওই আঙুলই আমি পৃথিবীতে রাখবো না। এটা বলে জাঙ্কুক তের আঙুলে চাপ দিল, এত শক্ত করে চাপ দিল যে তের মুখ দিয়ে শব্দটা বেরিয়ে গেল। কি করছেন কি? আমার ব্যথা লাগছে, আমাকে ছাড়েন। ছেড়ে দেবো, কিন্তু এর আগে সত্যি কথাটা বল, আমার আংটি কেন রাখতে চাস না? নাকি আংটি দেওয়ার মতো মানুষ আছে তোর জীবনে? কোনটা? আমার চরিত্র নিয়ে একটা মাঝে মাঝে কথা বলতে আসবেন না, আমার জীবনে কেউ নেই। তাহলে আংটি কেন রাখতে চাচ্ছিস না সেটা বল। আংটি রাখতে চাচ্ছি না কারণ আংটি দেওয়ার কোনো উদ্দেশ্য বুঝতে পারছি না। সোজা ছাপটা মন নিয়ে কেউ কাউকে আংটি গিফট করে না। যাক ভালোই হলো, আমার আংটি দেওয়ার পেছনে উদ্দেশ্য জানতে চাস, তাই তো? কথা শেষ হতে না হতেই জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের বুকের সামনে নিয়ে আসলো। এরপর তেকে নিয়ে খাটের উপর শুয়ে পড়লো। তে নিজেকে ছড়ানোর অনেক বেশি চেষ্টা করছিল। জাঙ্কুক আস্তে আস্তে নিজের মুখটা নিয়ে তের নরম ওই তুলতুলে ঘাড়ের উপর বিছিয়ে দিল এবং সেখানেই নিজের মুখটা ডুবিয়ে দিল। তে বারবার হাঁসফাঁস করতে করতে জাঙ্কুককে সরিয়ে দিতে চায়,
কিন্তু জাংকুক তেকে এত শক্ত করে ধরে রেখেছিল যে তে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না। জাংকুক আস্তে আস্তে নিজের হাতটা তের ঘাট থেকে স্লাইড করতে করতে তের বুকের উপর নিয়ে রাখলো। তের সাথে সাথে একটু কেঁপে উঠলো। জাংকুক আরো শক্তভাবে তেকে নিজের শরীরের সাথে মিশিয়ে দিল। এতটা ক্লোজলি আসার কারণে জাংকুকের শরীরের পুরুষাঙ্গের স্পর্শগুলো স্পষ্ট অনুভব করতে পারে তে। কি করছেন কি সব আপনি আমার সাথে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি গাঞ্জা খাইছেন? কোনটা? নেশা আসক্ত হয়ে মাথা গেছে আমার, কথা সত্যি, কিন্তু গাঞ্জা নেশা নাতে অনেক মূল্যবান কিছু নেশা, যদিও নেশাটা ভালোভাবে করতে পারতেছি না আমি। এতক্ষণে তে নিজেকে একটু ছাড়িয়ে দূরে সরিয়ে নিচ্ছিল। তখনই জাংকুক এত জোরে তেকে টান দিল যে জাংকুকের লিটল পানির স্পর্শ তে খুব ভালোভাবে অনুভব করলো। জাংকুক থেকে একেবারে আস্তে পিছতে নিজের কাছে নিয়ে আসলো। আংটি দেওয়ার কারণ জানতে চাইছিলেন না তুই? চিন্তা নাই, কালকে তোকে আংটি দেওয়ার উদ্দেশ্য আর কারণ দুইটাই বলবো। তবে আজকের জন্য তোকে মাফ করলাম। এই হাত থেকে যেন এই আংটিটা না খুলে, জাস্ট এতটুকু মাইন্ডে রাখবি, ওকে তে? জাংকুকের হাত থেকে ছাড়া পেয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল তে। একটু আগে যা যা ঘটলো এটা কি বাস্তবেই ঘটলো নাকি কল্পনা, বুঝে উঠতে পারছি না। এ ব্যাপারে কি জিমিনকে জানানো ঠিক হবে কিনা কিছুই বুঝতে পারছি না তে। মাথা ব্যথা করছে অনেক, তাই তো তে নিজের রুমে গিয়ে রেস্ট নিতে শুরু করে। বারবার মাথায় জাংকুকের করে সে উল্টাপাল্টা কাজকামি ঘুরে বেড়াচ্ছিল, তাই তো নিজের চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে তে। সকাল হতেই নিজের মাকে দেখতে হসপিটালে চলে গেল জিমিন। বাসে মাত্র তে এবং জাংকুক আছে। নিচে আসতেই জাংকুক দেখতে পেল তেকে। তেকে এক দেখাতে মাথা থেকে পা পর্যন্ত একেবারে স্ক্যান করে নিল। তেকে দেখলে জাংকুকের মনে অনেক ধরনের কামনা বাসনার চেতনা আছে, কিন্তু জাংকুক তা কোনোভাবেই ফিল আপ করতে পারে না। তে জাংকুককে দেখে ভয়ে ভয়ে উইন্ডোর সামনে চলে যায়। কোথায় যাচ্ছিস? এ ভালো লোকে যন্ত্রণা ভালো লাগে না। কোথায় যেতেছিস? তোর কাছে দেওয়া লাগবে আমার। কথাটাতে মনে মনে বলল, কানে কি সমস্যা? 1 লিটার মধ্যরাতে কানের মধ্যে? ভার্সিটিতে যাচ্ছিলাম, আজকে ক্লাস আছে। আজকে যাওয়ার দরকার নেই। আয় দুটো চটকুলো মারি তোর দুই গালের মধ্যে আর কানের মধ্যে, তাহলে যাতে একটু ভালো শুনতে পাস। মানে বুঝলাম না, কেন যাবো না? কেন যাবি না এর কোনো কারণ নেই। আমি বলছি যাবি না তার মানে যাবি না, কারেক্ট? মেজাজটা খারাপ হয়ে গেল তে। জাংকুকের কথা শুনতে মন চাচ্ছে না, তাই তো এখনো মেইন রোডের দিকে তাকিয়েছিল তে। যদি আমার কথা না শুনে এক পাও আগাস, সত্যি পা দুটো কেটে একেবারে ঝুলা রাখবো, বুঝতে পারছস? জাংকুক খাদ্যার প্রবৃত্তির মানুষ, যা বলে তাই করে, তাই তো তে ভয় ভয় নিজের রুমের দিকে যেতে লাগলো। দাঁড়া, আবার কি অর্ডার দিবেন শুনি? আমার সাথে এরকম তারা কথা বলতে আসবে না তে, পরিণতি ভালো হবে না। জাংকুকের শান্ত ধুমকিতে চুপ হয়ে গেল তে। একটু পরে লাঞ্চ নিয়ে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে আমার। জাংকুকের ধুমকি ফেলার সাহস দেয়নি, তাই তো কিচেনে গিয়ে জাংকুকের জন্য খাবার প্রিপেয়ার করা শুরু করলো। খাবার প্রিপেয়ার করছে আর জাংকুককে 101টা গালি দিয়ে যাচ্ছে মনে মনে। অসভ্য একটা লোক, কি মনে করে নিজেকে? এবারে মালিক আর আমি কি এবারে চাকর, নাকি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নাকি ওনার পার্সোনাল চাকর, কোনটা? খাবার রেডি করে তুই চলে গেল জাংকুকের রুমে। আসবো? তোর জন্যই অপেক্ষা করছিলাম, আয় কাছে আয়। রুমে ঢুকতেই জাংকুকের টিভির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। টিভির মধ্যে চলছিল অ্যাডাল্ট একটা ফিল্ম। ফিল্মের মধ্যে রোমান্টিক সিন চলমান। তাই এরকম অবস্থায় একেবারে আনকমফোর্টেবল হয়ে জাংকুকের দিকে তাকায়। এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই, তুই কি বিয়ের পর তোর স্বামীর সাথে এসব করবি না? তাই জাংকুকের কথার কোনো উত্তর দিল না, কারণ জানে যাই বলুক না কেন এই নির্লজ্জ লোকের তো কোনো লজ্জা নেই। এরকম কিছু বলে বসবে যেটাতে তেই লজ্জা পাবে, এই নির্লজ্জ লোকের তো কোনো লজ্জাই লাগবে না। খাটের উপরে তোর জন্য একটা ড্রেস রাখা আছে, ওটা পরে এখনই রেডি হ, তোকে নিয়ে বের হবো। কোথায় যাবেন? থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা না থাকলে কোনো প্রশ্ন করতে আসবি না, যা বলছি তাই কর, তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে বের হ। ড্রেসটাকে হাতে নিয়ে তে তাকিয়ে রইল কতক্ষণ। ড্রেসটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ড্রেসটা পরতে সমস্যা হলে আমার কাছে, আমি তোর কাপড়টা খুলে এই ড্রেসটা পরাই দিই, কি বলিস? না আমি রেডি হয়ে আসতেছি, আপনি ওয়েট করেন একটু। কিছুক্ষণের মধ্যে তে রেডি হয়ে জাংকুকের সামনে আসে। যা যা দেওয়া ছিল সবকিছু পরে ফেলেতে। ওয়েডিং গ্রাউন্ডেতে ওয়েডিং লুকে তেকে মারাত্মক সুন্দর লাগছিল, যা দেখে জাংকুকের চোখ ঘুরিয়ে যায়। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিজের চোখ নামিয়ে ফেলে তের থেকে। ওঠ, গাড়িতে ওঠ। কিছুক্ষণের মধ্যে জাংকুক থেকে নিয়ে গাড়ি চালাতে চালাতে একটা কমিউনিটি সেন্টারের সামনে চলে আসে। সেখানে যেতেই তে জাংকুককে কোয়েশ্চেন করে, এখানে কেন এসেছি আমরা? বিয়ে করতে। কথাটি বলা মাত্রই জাংকুক একটি কাগজ ধরিয়ে দিল তের হাতে। তে কাগজটি হাতে নিতে তের চোখ একেবারে কপালে উঠে গেল। কাগজে স্পষ্ট লেখা জাংকুক এবং তার বিয়ের কাগজ এটি। গরুর মতো তাকাইছিস কেন? চুপচাপ এই কাগজে সাইন কর, বুঝলি? আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি না। গত রাতে আমাকে রিং দিলেন আর আজকে আমাকে এখানে নিয়ে এসে এসব কাহিনী করছেন, উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য কি সেটা না হয় রাতে জানি। এখন যদি সবসময় তোকে কিস করতে করতে রোম্যান্সে ভরিয়ে ফেলি আর ভালোবাসতে থাকি তাহলে এটা খারাপ দেখায় না? দেখেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়েতে রাজি না। তোর মতামত জানার জন্য এখানে আনি নেই রে, চুপচাপ সাইন কর। আমি সাইন করতে পারবো না, আমি বিয়ে করতে চাই না আপনাকে। অ্যাজ ইউ উইশ মাই বেবি গার্ল। এমনিতে তো আমি আমার ভালোবাসার সম্পর্কটাকে বৈধতা দিতে চাইছিলাম, কিন্তু তুই যেহেতু চাস না সমস্যা নেই, এমনিতেও তো আমি যা করার করবোই। যদিও বিয়ের আগে আমার সন্তান তোর গর্ভে ধারণ করলে ব্যাপারটা খারাপ দেখাবে, কিন্তু কি আর করার, তুই যেহেতু চাস না আমি তোকে কোনো কিছুতে ফোর্স করবো না, ওকে? ভালোবাসা তো কন্টিনিউ থাকবে আমার।
কিছুই বলছে না, ভয়ে আতঙ্কে কান্না করে যাচ্ছে। জাঙ্কুক হুট করে সবার সামনে থেকে নিজের কাছে নিয়ে আসলো এবং একের পর এক স্পর্শ দিয়ে চুমু দিতে দিতে তের গাল এবং মুখ একেবারে ভরিয়ে দিল। একটা গভীর চুমু দিল তের ঠোঁটের মাঝে। কিছুক্ষণ চলতে থাকলো এই দৃশ্য। ডিপ কিসের কারণে তের দম যখন বন্ধ হয়ে আসার অবস্থায় তখন জাঙ্কুক থেকে ছেড়ে দিল। সো এখন বল, তুই আমাকে বিয়ে করবি আপোষে, নাকি আমি বাধ্য করবো সবকিছু করতে? বল। এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুকে বিয়ে করে ফেললো এবং সেখানে অনেকের হাততালি আওয়াজ শোনা গেল। জাঙ্কুক সাথে সাথে থেকে বুকের মাঝে টেনে এনে সবার সামনে আরো একবার চুমু খেলো। কাজ শেষ করে জাঙ্কুক থেকে নিয়ে গাড়ি চালিয়ে নিজে বাড়িতে যাচ্ছিল। সারা রাস্তায় তে কান্নাই করে যাচ্ছিল। বাড়িতে গিয়ে পৌঁছাতে দেখতে পেল জিমিন এখনো হসপিটাল থেকে আসেনি। তে কান্না করছিল, নিজের রুমে গিয়ে অনেকক্ষণ কান্না করে। তারপর মনে মনে রাত খুঁজতে থাকে তে, কেন জাঙ্কুক তার সাথে এমনটা করলো। প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তে চলে গেল জাঙ্কুকের রুমে। আসছিস, ভালো হয়েছে, আয় আমার সাথে শহরটা সেরে নে। আয় তো, তোর চোখের পানিগুলো শেষ করে দিই আমি। কেন করলেন আমার সাথে এরকমটা? আপনি তো আমাকে পছন্দই করতেন না, আর আমাকে বিয়ে করে ফেললেন। এখন আপনার লজ্জা লাগছে না? তোকে পছন্দ করতাম না, কথা সত্য, কারণ আমি তো তোকে ভালোবাসতাম অনেক আগে থেকে। জানিস, আমি দেশ ছাড়ার আগে থেকেই তোকে ভালোবাসি। আমি কেন দেশ ছেড়েছিলাম এটা জানিস? যেন আমি এখানে থাকলে তুই কোনোভাবে প্রেগনেন্ট না হয়ে যাস। একটা আজেবাজে কথা আপনি নিজের কাছে রাখুন। কেন করলেন আমার জীবনটাকে ধ্বংস? আমার সাথে বেয়াদবি করিস না দে, আনারে তোর শরীরটাকে ধ্বংস করে দেবো। এমনিতেও বউ না তুই আমার, কখন থেকে মন চাইতেছে তোকে ভালোবাসা ভরাই দিতে। এভাবেই যদি তর্ক করতে থাকিস তাহলে কিন্তু আমি তোকে শাসন করতে নেমে পড়বো। তখন মজার সাথে ব্যথাও পাবি। সহ্য হবে তো? যা করার তা তো করেই ফেলছে, কি আর বাকি রাখছেন আপনি? কথাটা শেষ করতে দিল না জাঙ্কুক। এক টান দিয়ে এটাকে নিজের কাছে নিয়ে আসতেই একেবারে গভীর একটা কিস করে বসলো থেকে। এক হাত দিয়ে তের দুই হাত চেপে ধরলো দেয়ালের সাথে, আরেক হাতটি তের গলা থেকে স্লাইড করতে করতেই অবশেষে থামলো তের অরেঞ্জগুলোর পাশে। হুট করেই তে একটা বুকের বাম পাশে চাপ অনুভব করলো জাঙ্কুকের হাতের স্পর্শে। ছাড়ো না ভাই। জাঙ্কুক তের ঠোঁটটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে তের নেক পোর্শনে কিস করতে লাগলো। এরপর আস্তে আস্তে নিচে নামতে হুট করেই তের ডান পাশে অরেঞ্জে একটা কামড় বসিয়ে দিল। কিছুক্ষণ পর জাঙ্কুক সোজা তাকিয়ে রইল তের দিকে। তের এক পা নিচে কোমরের উপর উঠালো, সাথে সাথেই তে স্পর্শ পেল জাঙ্কুকের লিটার বানি আশপাশ। জাঙ্কুকের লিটার বানি অস্ত্রতা তে বুঝতে পারছে এবং টের পাচ্ছে খুব ভালোভাবেই। জাঙ্কুক তেকে আরো কাছে নিয়ে আসলো থেকে, তারপর তের ঠোঁটের মধ্যে একটা আলতো করে কিস করে তেকে বলতে লাগলো, আমার দেওয়া শাস্তিগুলোকে ভালোবাসার রূপে নিস, তাহলে দেখবি আর কোনো কষ্ট লাগবে না। আমি জীবিন আপু আর আম্মুকে সব বলে দেবো তো আপনার কর্মকাণ্ডের কথা। নট ফায়ার বেবি গার্ল, স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া ঘটনা কাউকে বলতে নেই। আর যদি তুই বলতে চাস তাহলে আমার জন্যই ভালো হবে। তোর আম্মু এমনি অসুস্থ, এই কথা শোনার পর অবশ্যই শখ হয়ে মারা যেতে পারে। আর জীবনের কথা আর কি বলবো, কিছুদিন পর বিয়ে করে ফেললে তোর কাছে মানুষ আর আমি বলতে কেউই নেই, বুঝলি না? আমি থাকবো তোর কাছে, আমিও এটাই চাই। যদি তুই বলে ফেলিস আমার জন্য উপকার হবে, সত্যি। এমনি তো আমারও গোপন করার ইচ্ছা নেই, ভাবছিলাম গোপন করবো তোর আম্মুর স্বাস্থ্যের কথা ভেবে, কিন্তু তুই যেহেতু বলতে চাস আই এগ্রি উইথ ইউ। এই একদম অসহায়ের মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে কান্না করছিল। এভাবে কান্না করবি না, তোর কান্না আমার সহ্য হয় না। কিসের জন্য কান্না করতেছিস তুই? এদিকে তাকা, আমার দিকে তাকা। এটা বলে জাঙ্কুকের হাতটা চেপে ধরলো। আমার দিকে তাকা, আমি তোকে কত ভালোবাসি জানিস তুই? তোর বাবা মা সবার চাইতে বেশি ভালোবাসতাম আমি তোকে, আর এখনো বাসি। একটা কথা মাথায় ঢুকায় রাখতে, তোকে আমার চাইতে বেশি কেউই ভালোবাসে না, না তো বাসতো, না তো বাসে, আর না তো কখনো বাসবে। তাই আমাকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তোর জন্যই ভালো। কিছু বললো না জাঙ্কুককে, নিজের রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে। অতিরিক্ত কান্নার কারণে মাথা ব্যথা করছিল, তাই তেই সেখানেই ঘুমিয়ে পড়লো। রাতের বেলা জিমিন এসেছিল, তের সাথে টুকটাক কথাবার্তা হয়, কিন্তু তেই জাঙ্কুকের ব্যাপারটা জিমিনকে আর জানায় না। তোর আমার শরীরের অবস্থা কেমন জিমিন? ঠিক হতে আর কতদিন লাগবে? এই তো ভাইয়া ঠিক হয়ে গেছে, আর মাত্র এক সপ্তাহের মধ্যে বাসায় নিয়ে আসবো। যাক ভালোই হলো, আন্টি ফেরত আসলে নিজের একটা সম্পত্তি নিয়ে চলে যাবো আমেরিকায়। জাঙ্কুকের কথা কোনো কিছু বুঝতে পারলো না জিমিন। জাঙ্কুক নিজের রুমে চলে গেল। রাতের বেলা জাঙ্কুকের অভ্যাস ডার্ক রোম্যান্সের বই পড়ে আর ডার্ক রোম্যান্টিক মুভি দেখে। এগুলো দেখে জাঙ্কুক অভ্যস্ত, তাই তো আজকে রাতে তার ব্যতিক্রম নয়। কিন্তু এখন তো সে বিবাহিত, তার অনেক মন চাইছে তেকে নিজের কাছে টেনে নিয়ে এসে সেই সবকিছু এক্সপেরিমেন্ট করতে এবং তেকেও ভালোবাসায় ভরিয়ে দিতে, কিন্তু এখন তার সম্ভব না। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে। রাতের বেলায় একটা ঠান্ডা শাওয়ার নিয়ে নিল, তাও নিজেকে কন্ট্রোল করতে পারছে না জাঙ্কুক। তাই তো রাতের বেলা জাঙ্কুক তাই রুমে চলে গেল। রাতের বেলা ঘুমন্ত থেকে অনেক বেশি ইনোসেন্ট এবং আকর্ষণীয় লাগছিল জাঙ্কুকের কাছে। আস্তে আস্তে জাঙ্কুক তের কাছে গেল। তের ঘাড়ের মধ্যে দেওয়া জাঙ্কুকের লেফট পাইটা জাঙ্কুকের চোখে পড়লো। সাথে সাথে জাঙ্কুকের ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে উঠলো। আস্তে আস্তে সেই জায়গাটা আবারও ঠোঁট ভিজালো জাঙ্কুক। আস্তে আস্তে তে নেক পোর্শনে কিস করতে লাগলো জাঙ্কুক। তে ঘুমিয়েছিল, প্রথমে কিছু টের পাচ্ছে না। তে এরকম ভাবে ঘুমায় যে ঘুমের সময় কোনো কিছু হদিশ থাকে না। তে কাপড়টা আস্তে আস্তে উপরে উঠেছিল জাঙ্কুক। আস্তে আস্তে তের অরেঞ্জগুলোতে টাচ করছে এবং আনন্দ নিচ্ছিল তের প্রত্যেকটা বডির তুলতুলে অংশগুলোতে। জাঙ্কুকে অনেক ইচ্ছে করছিল মেন গেমটা এখনই শুরু করতে, কিন্তু তের দিকে তাকিয়ে সেটা আর করলো না। জাঙ্কুক নিয়ত করে রেখেছে যেদিন তে রাজি হবে সেই দিনই মেন গেম করবে, এর আগে না। তেকে কিছুক্ষণ একতরফা ভাবে ভালোবাসলো জাঙ্কুক, এরপর সেখান থেকে চলে গেল।
সকালে তের ঘুম ভাঙতে মাথাটা কেন জানি ঝিমঝিম ঝিমঝিম করছিল। তে ফ্রেশ হতে গিয়েই দেখতে পেল মিররে তের শরীরে অসংখ্য লাভ বাইটের দাগ। তে বুঝতে বাকি রইল না জাঙ্কুক হয়তো বা রাতের বেলা তার রুমে এসেছিল। তে রেডি হয়ে ইউনিভার্সিটির জন্য তে মেকআপ করে খুব কষ্টেই সেই লাভ বাইটগুলোর দাগগুলো মিটিয়েছে। আমার পারমিশন ছাড়া আমার তো দাগগুলোকে মিটিয়ে দিলাতে নট ফেভার। কথাটা বলতে দেরি হলো কিন্তু তের ঘরের মধ্যে আবারও সেই লাভ বাইটের চিহ্নগুলো দিতে দেরি হলো না জাঙ্কুকের। সরি মেকআপ থেকে আমার এত কাছাকাছি আসবেন না আপনি, আমার পছন্দ না। তোর জামাই লাগে আমি, আমার কাজ পছন্দ করতে তুই বাধ্য। জামাই? কিসের জামাই? আমাকে জোর করে বিয়ে করে এখন আমার উপর হকাটাই করছেন? মানি না আমি আপনাকে স্বামী হিসেবে, বুঝতে পারছেন? কথাটা বলার সাথে সাথে তের হাতটা এক হাত দিয়ে চেপে ধরলো জাঙ্কুক, আরেক হাতে তের চুলের মুষ্টিটা ধরে তেকে একেবারে নিজের কাছে নিয়ে আসলো। ঠোঁটের কাছাকাছি এসে জাঙ্কুক থেকে বলতে লাগলো, তোর মানা কি মানা মানে তোমার কিচ্ছু আসে জানাতে? একবার যেহেতু তোর এই ঠোঁট দিয়ে আমাকে জীবন জাঙ্কুকে কবুল বলছোস, তার মানে পার্মানেন্টলি এখন আমি তোর। আর যদি নাও করতে তাহলেও আমি তৈরি থাকতাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মেনে নেই, আর নিলে আমি অন্য ব্যবস্থা করবো। পেটে বাচ্চা নিয়ে তখন আমাকে অস্বীকার করতে পারবি? জাঙ্কুকের কথায় বিরক্ত হলো তে জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে নেয়। পেছন থেকে জাঙ্কুকদের হাতটা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। আমার সাথে এত ব্যস্ত থাকাস কেন? কিসের কমতিতে রাখছি আমি? হ্যাঁ, আমার মধ্যে কি কমতি আছে? টাকা পয়সা সৌন্দর্য আর তোর প্রতি পাগলামি অবসেশন, কোনটা কমতি আছে বল তুই? আর কোনটা ছাঁস তুই বল? কিছুরই কমতি নাই আপনার মধ্যে। এখন ছাড়েন আমায়, আমার সাথে তো দাঁড়ামি করতে আসবি না তে। আমি কিন্তু খুবই খারাপ, এইভাবে শাস্তি দেবো তোকে যদি কান্না করে কই পাবে না। আর এমনিতেও বাসা করতে পারিনি, তোর প্রতি তো রাগটা আসেই। রাগটা যেন একসাথে নামিটা ফেলি, ওইদিকে খেয়াল রাখবি, এত তেজ দেখাতে আসবি না। আর এরপর থেকে আমার সাথে এরকম বেয়াদবি করার কথা তো ভাববেই না। ঠিক আছে, ভাবলাম না, এখন অন্তত ছাড়েন, ভার্সিটিতে যেতে হবে আমার। জাঙ্কুক নিজেই থেকে নিয়ে ড্রাইভ করে ভার্সিটিতে দিয়ে আসলো। ভার্সিটিতে যেতেই তে যেহেতু অনেক বেশি সুন্দর আর ফেমাস ছিল, তাই অনেকেই তের দিকে তাকাতে লাগে। জাঙ্কুকের যেটা আর সহ্য হলো না, সবার সামনে তের হাত ধরে নিয়ে গেল এবং সবার সামনে তেকে এরকম ভাবে কিস করলো যে সবাই এক দৃষ্টিতে জাঙ্কুক এবং তের দিকে তাকিয়ে রইল। এমন ঘটনায় তের তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জাঙ্কুক এরকম একটা কাণ্ড করে ফেলবে সে তো ভাবতে পারেনি। তের বান্ধবীরা তেদের দিকে তাকিয়ে আছে। তের কাছে আসতেই তেকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো জাঙ্কুকের ব্যাপারে। জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে উত্তর দিতে লাগলো, আমি ওর ভাই ছিলাম, এখন জামাই লাগি। চিন্তা করো না, তোমাদের সবাইকে ট্রিট দিয়ে দেবো। আগে বউয়ের সাথে ভাষাটা শেষ করি, তারপর তোমাদেরকে না হয় ট্রিট দিলাম। কথাটি শেষ করে জাঙ্কুক নিজের গাড়ি নিয়ে কোম্পানির দিকে চলে গেল। এদিকে জাঙ্কুক চলে যাওয়ার পর 101টা মেয়ে এসে তেকে জিজ্ঞেস করতে লাগলো। তেকে অনেক ধরনের প্রশংসা করছে যে তের হাজবেন্ড কত বেশি কেয়ারিং, কত বেশি রোমান্টিক এবং কত বেশি সুন্দর। এইসব কথায় কান দিল না তে তো মুড অফ করে বসে আছে জাঙ্কুকের কর্মকাণ্ডের জন্য। সময় এভাবেই কাটতে থাকে। তে নিজের এবং জাঙ্কুকের কথা গোপনেই রেখেছিল এতদিন। কিছুদিনের মধ্যে তের আম্মু সুস্থ হয়ে যায় এবং বাসায় ফেরত আসেন। তে তার আম্মুকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। কয়েকদিন আম্মুকে বেশি টানা টাইম দেওয়া হয়, তাই জাঙ্কুকের সাথে তেমন একটা কথা হয়নি। আর জাঙ্কুকও কোনোভাবে সুযোগ পায়নি তের সাথে এক্সট্রা কোনো কিছু করার কিংবা কোনো কিছু বলার। প্রায় এক সপ্তাহ পর তে নিজের রুমে গিয়ে ঘুমালো। এতদিন আম্মু অসুস্থ থাকার কারণে তে নিজের আম্মুর সাথেই ঘুমিয়েছে, তাই তো জাঙ্কুক তের কাছে আসতে পারেনি। মধ্যরাতে নিজের বুকের উপরে কারো জিভের স্পর্শ পেতে তে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো তার স্বামী তার অধিকার আদায় করে বেড়াচ্ছে। তে জাঙ্কুককে সরিয়ে দিতে চাইলে জাঙ্কুকদের হাতে চেপে ধরে, আজকে না যান, অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, আজকে আর তোমাকে হারাতে চাই না আমি। এটা বলে জাঙ্কুক তের ঠোঁটের উপর অ্যাটাক করে দিল। একের পর এক কিস করে যাচ্ছে তের ঠোঁটের উপরে এবং আরেক হাত দিয়ে তের নরম ঠোঁট তুলে অরেঞ্জগুলোর মজা নিচ্ছে জাঙ্কুক। জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে হাতে পেরে ওঠে না। জাঙ্কুক এক ধাক্কা দিয়ে তেকে অনেকটাই কাছাকাছি নিয়ে আসে। এতদিন পরেও বাসা করতে না পারার যন্ত্রণায় লিটল বানিটা ছটফট করছিল। তে খুব ভালোভাবে টের পাচ্ছিল সবকিছু। জাঙ্কুক নিজেকে ওভার কন্ট্রোল করে ফেলার কারণে তে কাপড়টাই খুলে ফেলে এবং সাথে সাথে নিজের কাপড়ও খুলে ফেলে। এখন এক টুকরো কাপড় অবশিষ্ট থাকলো না টিকুকের মাঝে। জাঙ্কুক তেকে নিজের কাছে আনার পর রাইট পয়েন্টে তাদের দুজনকে ফিক্স করে নিল। আর এরপর ছোট্ট একটা ধাক্কা, এরপর শুরু হয়ে যায় তাদের মেইন গেম। প্রথমবারের মতো তেল এরকম করার কারণে তের ভার্জিনিটির প্রমাণ পেয়ে যায় জাঙ্কুক। জাঙ্কুক অনেক বেশি মজা পাচ্ছিল তের সংস্পর্শে আসার পর। এরপর থেকে মাথা করে দিল একের পর এক ধাক্কা দিয়ে। জাঙ্কুকের বানানা মিল্কশেকের অস্তিত্বে বিছানাটা পুরোটাই ভিজে গেল। এভাবেই কেটে গেল পুরোটা রাত। সকালে তের ঘুম ভাঙতেই নিজের শরীরের উপরে জাঙ্কুকের শরীরে অস্তিত্ব খুঁজে পেল। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তে এক দৃষ্টিতে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। এর আগে কখনোই জাঙ্কুকে দেখার পর মনের ভিতরে এরকম অনুভূতি জাগেনি তের। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকার পর তে নোটিস করে জাঙ্কুক আসলে অনেক বেশি সুন্দর, অন্যান্য ছেলেদের তুলনায় 1000 গুণে বেশি ভালো। তের জন্য একটা পারফেক্ট হাজবেন্ড ম্যাটেরিয়াল। কিন্তু তবুও তে জাঙ্কুককে কেন জানি ওইভাবে দেখতে পায় না। হয়তোবা কেন জানি একটা অদৃশ্য দেওয়াল কাজ করে তাদের দুজনের সম্পর্কের মধ্যে। এই সব কিছু ভাবতে ভাবতেই তে সেখান থেকে উঠে যেতে নেয়, কিন্তু তখনই জাঙ্কুক এক টান দিয়ে তেকে নিজের বুকের উপর ফেলে দেয়। কোথায় যাচ্ছেন? একটু আগে যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন আরেকটু আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন না বউ।
বউ ডাক শুনে কেমন জানি বুকের ভিতরে অনুভব হচ্ছিল তে সেখান থেকে উঠে যেতে নাই। আমি জানি রে তুই আমাকে অনেক বেশি ঘৃণা করিস আর নয়তো অনেক বেশি ভয় পাস, কিন্তু তুই যাই করিস না কেন একটা কথা জেনে রাখ, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আর এই ভালোবাসার খাতিরে আমি তোর জন্য পৃথিবীর সবাইকে মেরে ফেলতে পারবো, আর তোকে যদি না পাই তাহলে তোকেও শেষ করে ফেলতে পারবো। আপনি কিভাবে জানি না, কিন্তু আমাদের সম্পর্কের তিক্ততা এত বেশি বাড়তো না যদি না আপনি আমাকে বাধ্য করতেন বিয়ে করতে। কি করবো বল, আমি তো ফেয়ারি টেলসের নায়ক হতে পারবো না, আমি তো বাস্তবে একটা ভিলেন, তাই ভিলেনদের মতোই তোকে বিয়ে করলাম। কিন্তু বিশ্বাস কর ভিলেনদের চাইতে বেশি ভালোবাসবো। নায়করা নায়িকাকে এত বেশি ভালোবাসে না যত ভিলেনরা ভালোবাসে। আপনি এরকম আজে বাজে কথা অন্য সময় শোনাবেন, বর্তমানে এখন আমি ভার্সিটির জন্য রেডি হতে গেলাম। এভাবেই চলতে থাকলো আরো একটা সপ্তাহ। টেকুকের মাঝে এখন দূরত্ব হালকা একটু কমেছে। প্রতি রাতে জাংকুক তের সাথে হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকে, তাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয় প্রতিদিনই, কিন্তু এখনো তে জাংকুককে মেনে নিতে পারছে না মন থেকে। এভাবেই চলতে চলতে একদিন তে যায় লিসার সাথে এভাবেই বসে কথা বলছিল, তখনই তের ঘাড়ে সেই রেড মার্কগুলো লিসা দেখে ফেলে। এগুলো কিসে ডাকতে? হুট করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়ার কারণে তের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। তের হাত পা কাঁপতে থাকে। এখন মাকে কি জবাব দিবে তে? হাত কাঁপাকাঁপি বন্ধ করো আর চুপচাপ বলো যে আমি না থাকার কারণে কার সাথে মুখ কালাকালি করে এসেছো তুমি। আমি আসলে জানালা লাগাই না তো, তাই মশা হয়তো বা কোনো মশার কামড় লেগেছে। কথাটি পুরোপুরি শেষ করতে পারলো না, এর আগে লিসার 5 আঙ্গুলের দাগ বসে গেল তের ঘাড়ে। আরো একটা থাপ্পড় দেওয়ার আগে লিসার হাতটা পেছন থেকে একজন ধরে ফেললো। এত বড় একটা মেয়ের গায়ে হাত দিলেন কেন শুনি? এক্সকিউজ মি জাংকুক, এটা আমার সংসার, তোমার অফিস না যে আমি যা করবো তোমাকে কৈফিয়ত দিতে হবে। আমার মেয়েদের ব্যাপার থেকে দূরে থাকো তুমি, এটা তোমার ম্যাটার না। দুঃখজনকভাবে ও আপনার মেয়ে হওয়ার পাশাপাশি আমার একমাত্র বউ, সো লজিক্যালি আপনি আমার সম্পত্তিতে আঘাত করছেন, যে অধিকার আপনার নেই, সো ওর থেকে দূরে থাকুন। মজা করছো আমার সাথে? তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছে না বলতেছে এগুলা? কেন বাংলা বুঝেন না আপনি? সব কথা তো বাংলাতেই বললাম, তাও বুঝে না যেহেতু আরো একবার বোঝাচ্ছি। ও আমার বিবাহিত স্ত্রী, ওর গায়ে হাত দেওয়ার আগে 100 বার ভাববেন। কি ভেবে বিয়ে করলো ওকে? নিজের সর্বোচ্চকে বিয়ে করতে একবার লজ্জা লাগলো না তোমার? বিশেষ করে একবার বিয়েতে অনেকবার বাসও সেরে ফেলছি, একদম লজ্জা লাগেনি আমার, আরো মজাই লাগছে। তোমার মতো উপরে ছেলের কাছ থেকে আর কি আশা করতে পারি আমি? আমেরিকা থেকে ওদের কালচারে হয়ে গেছো, তাই তো নিজের সৎবোনকে বিয়ে করার পরে চোখে মুখে এক ফোঁটা লজ্জা দেখছি না তোমার। দেখুন লজিক্যালি কথা বলি, আমার বাবার স্পাম দিয়ে ও তৈরি হয়নি, না তো আমার গর্ভের সন্তান হয়, সো আমি ওকে বোন হিসেবে মানিই না, কখনোই মানতাম না। জানেন তো কয়েক বছর আগে যখন আমেরিকা চলে গিয়েছিলাম একমাত্র কারণ ওই ছিল, ওর জন্য আবার ফেরত আসতাম। ওকে ভালোবাসি আমি, বোন হিসেবে কখনো দেখিনি আর দেখতেও পারবো না। জাংকুকে এরকম ঠোঁটকাটা বেয়াদবিতে লিসা রাগে হাঁসফাঁস করছিল। তে ব্যাপারটা বুঝতে পেরে কান্না করতে করতে জাংকুকের হাতে অনেকবার চাপ দেয় থামার জন্য, কিন্তু জাংকুক তো আরো বেশি উগ্র মেজাজি, কোনোভাবেই থামার নামে নিচ্ছিল না। তুমি এমন কাজটা কিভাবে করলে তে? আমার লক্ষ্মী সন্তান ছিল তুমি, কিভাবে এত বেয়াদবকে বিয়ে করলে? নিজের সৎ ভাইকে বিয়ে করতে তোমার তো আটটা কাবার কথা, তুমি কিভাবে করতে পারলে ওকে বিয়ে? বিশ্বাস কর আমি বিয়েটা করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে করছে উনি। আমার মনে ওনার প্রতি কোনো ফিলিংস নেই। তোর ফিলিংসে থাকতেই না আমি দেখ, যেহেতু আমি তোকে ভালোবাসি তার মানে সারা জীবন তোর আমার সাথে থাকা লাগবে। এখন তুই যদি রাজি থাক কিংবা না থাক তাতে কিচ্ছু আসে যায় না, থাকতে তো হবে আমার সাথে। সেটা জাংকুক, আমার মেয়েকে জোর করে বিয়ে করেছো আর এখন আমার মেয়েকে আমার সামনে ধমকাচ্ছ। ধমকি শুধু আপনার মেয়েকে না আপনাকেও দিচ্ছি, যদি থেকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করেন একদম ভালো হবে না সত্যি। তোমার সাহস দেখে অনেক অবাক হলাম। একটা কথা কান খুলে শুনে রাখো, কিছুদিনের মধ্যে তে আর তোমার ডিভোর্স করিয়ে দেবো, আর এরপর তেকে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিব। সেই বিয়েতে তোমার জন্য আমন্ত্রণ রইল। এমন দুঃসাহস দেখালে কসম তের, পুরো নতুন পাত্রপক্ষের সামনে ফুলসজ্জার প্র্যাকটিক্যালটা সারবো। নিজের মেয়েকে এরকম অবস্থায় দেখতে পাবেন তো প্র্যাকটিক্যালে সবার সামনে প্রমাণ করে দেবো তের ভার্জিনিটির মালিক আমি, এবং ভার্জিনিটি অনেক আগে শেষ করে দিয়েছি। যদি আপনি চান আপনার সামনে দেখতে পারি। এখন বলেন তো, যে মেয়ে ভার্জিন না থাকে কে বিয়ে করবে শুনি? আমার মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলে জাংকুক তুমি? তোমার কি একবার হাতটা কাঁপলো না? এর প্রতিশোধ আমি নিব, খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স করাবো আমি। হ্যাঁ সেই সুযোগ পাবেন না আপনি শাশুড়ি আম্মা। থেকে নিয়ে আজকেই চলে যাচ্ছি আমেরিকায়, পারলে আটকান। অসুস্থ শরীর নিয়ে এই ক্ষমতাবান জাংকুকের সাথে পেরে উঠলেন না জিয়ন লিসা, কোনোভাবেই আর জাংকুকে আটকাতে পারলেন না। জাংকুক তার ক্ষমতার দাপট দেখিয়ে প্রাইভেট জেটে করে থেকে এক প্রকার বাধ্য করে নিয়ে গেল। তে পুরো রাস্তায় কান্না করছিল এবং প্রাইভেট জেটে বসে বসেও কান্না করছিল। এবার কান্নাটা থামা, আর নাহলে কিন্তু কসম তোর গলা টিপে একেবারে শেষ করে দেবো তে। আমি আমার মা বোনকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না, বুঝতে পারছেন না আপনি? তোর মা বোনের কুষ্টি মারি আমি, যেখানে আমি উপস্থিত সেখানে তোর মা বোনের কি দরকার? এখন তোর আপনজন বলতে শুধুই আমি, আর আমিই থাকবো। আমার থেকে দূরে থাকেন আপনি, আপনি খুবই জঘন্য লোক। বেবি গার্ল আমি কখন বলছি যে আমি ভালো লোক? আমি তো জঘন্য লোকই, কিন্তু জঘন্যগিরি এখনো দেখো নাই তুমি। তুমি বাসে জানো না, তখন তোমাকে দেখাবো জঘন্যতা কাকে বলে। আর এমনিতেও আমার মেজাজটা চড়ায় রাখছো তুমি, নিজের মার সামনে কান্না করে বলতেছো আমার প্রতি ফিলিংস নেই। থাক ব্যাপার না, ফিলিংস যেহেতু নাই, ফিলিংস কিভাবে আনতে হয় সেটা খুব ভালোভাবে জানি আমি। আজকে রাতের জন্য রেডি থাকো ডিয়ার। আমেরিকা এয়ারপোর্টে ল্যান্ডিং করতে জাংকুক গাড়ি নিয়ে থেকে নিজের ফ্ল্যাটে নিয়ে গেল। ফ্ল্যাটে ঢুকতে দেরি হলো, কিন্তু জাংকুকের দরজা লাগিয়ে থেকে কোলে করে নিতে আর দেরি হলো না। জাংকুক থেকে কোলে করে নিয়ে একেবারে বেডরুমে চলে গেল। ক্লান্ত থেকে কিছু বুঝতে দেওয়ার সময়টুকু দিল না জাংকুক, সাথে সাথে তের বুকের উপর রাজত্ব করা শুরু করলো।
সরি বেবিকা, বাট ভুল যেহেতু করেছো প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে, তাই না? এটা বলে জাংকুক শুরু করে দিল তার বুকের উপর নিচে রাজত্ব। তার বুকগুলোকে এরকম ভাবে, অরেঞ্জগুলোকে এরকম ভাবে উপভোগ করছিল যে তে বারবার জাংকুককে সরিয়ে দিতে নেয়, কিন্তু জাংকুকের এই সুঠাম দেহের সাথে আর পেরে ওঠে না। জাংকুক থেকে এরকম ভাবে দেখে নিজে কন্ট্রোললেস হতে লাগে। আস্তে আস্তে থেকে খাটের উপর শুয়ে দিয়ে দুজনে মিলে আন্ড্রেস হয়ে যায়। এরপর মেন গেম শুরু করতে থাকে। জাংকুকের লিটল বানি ছটফটানি সহ্য হয় না তের। যতবার লিটল বানি ছটফটাট করে তখনই তের জানটা বেরিয়ে যায় একেবারে রুহ থেকে, যার কারণে তের মুখ থেকে অনেক ধরনের আওয়াজ বের হয় যা জাংকুককে স্যাটিসফাইড করে তোলে। এবারও এর ব্যতিক্রম হলো না, তে যন্ত্রণায় কাতরাচ্ছিল যা জাংকুককে আরো বেশি আনন্দ দিতে থাকে। আমাকে ছেড়ে, আমি আমি এমনটা করবো না, প্রমিস। জান প্লিজ, জান ডোন্ট ডু ইট। তুমি যদি এরকম চিৎকার করতে থাকো তাহলে তো আমি আরো বেশি হয়রান হয়ে যাবো। জান আমাকে আরো বেশি উতলা করে দিও না তে, প্লিজ একটু সহ্য করে নাও। জাংকুক আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকে। তের এই নরম শরীরটা আর সহ্য করতে পারে না, সেখানে সেন্সলেস হয়ে যায়। কিন্তু জাংকুক তাও তেকে আর রেহাই দেয় না, শাস্তি পুরোটুকুই ভোগ করায় তেকে। এক পর্যায়ে যখন জাংকুক নিজেও টায়ার্ড হয়ে যায় তখন শুয়ে পড়লো তেকে একেবারে নিজের কাছে এনে। 1 সেন্টিমিটার দূরত্ব রইল না তাদের মাঝে। সকালে তের ঘুম ভাঙতে নিজের পাশে আর জাংকুককে দেখতে পেল না। সকাল সকাল তের মাথাটা অনেক বেশি ঝিমঝিম করছিল। রাতের করা জাংকুকের ঘটনাগুলো মনে পড়ে গেল তের। অন্যদিকে জাংকুক তের জন্য কিছু খাবার রেডি করছিল। তের অবস্থা দেখে জাংকুক বুঝতে পারে তে অনেকটাই দুর্বল, তাই তো সকাল সকাল নিজের বউয়ের জন্য খাবার রেডি করে। আপনার খাবার আপনি খান, আপনার এই হাতের রান্না আমি খেতে চাই না, আর খাবো না। এই পাতলা শরীর নিয়ে এরকম কথা বলছ কি ভাবে? খাবার রান্না করছি তোর জন্য, খেলে খা না খেলে মরে যা। কথাটা ভুল বলেনি, আমি বাঁচলেই বাকি মরলেই বাকি। আপনার তো শুধু রাতে আমার দেহটা দরকার, আমার জীবন নিয়ে তো আপনার কোনো চিন্তা নেই। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করবি না। আমার মেজাজ বেশি খারাপ হয়ে গেলে তোর একেবারে গলা টিপে মেরে ফেলবো। প্রতি রাতে আমাকে ভোগ করে আমাকে যে যন্ত্রণাগুলো দেন সেগুলো কি কোনো অংশে মৃত্যু যেতে কম নাকি জাংকুক? আমার সবচেয়ে বড় হার আর বড় কষ্টটা এখানেই দে। তুই শুধু আমার পাদ্দামিগুলো দেখাস, তোর প্রতি ভালোবাসাগুলো দেখতে পাস না। তে আর বেশি কিছু বললো না, এভাবেই চলতে থাকতো কয়েকদিন। এখন আর তে জাংকুকের সাথে একটা কথাও বলে না, একটা শব্দও করে না জাংকুকের সামনে। যে জিনিসটা জাংকুককে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জাংকুক অনেকবার চেষ্টা করেছে তের সাথে মেশার, কিন্তু তে জাংকুকে কোনো প্রকার রেসপন্সই দেয় না। সেই দিনের পর থেকে জাংকুক এখন আর তের সাথে ঘুমায় না, আলাদা রুমেই ঘুমায়। তে জাংকুককে দেখতে পায় না বলে জাংকুক নিজেকে তে থেকে একটু আড়াল করার চেষ্টা করে। তবে যে জিনিসটা জাংকুককে অনেক বেশি খেয়ে ফেলছিল। জাংকুক একা একা কান্না করে অনেকক্ষণ। কেন তাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না কোনোভাবেই জাংকুক বুঝতে পারছে না। কেন এত কিছুর পরও তে জাংকুককে দেখতে পায় না। এভাবেই চলতে থাকলো দিনকাল। জাংকুক তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তের কণ্ঠ এবং কথাবার্তা না শোনার কারণে। রাতের বেলাতে নিজের রুমে ঘুমানোর জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় জাংকুকের হাত পেছন থেকে তার চুলটাই ধরে ফেললো। তাকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আর কত ধৈর্য বইখানে বিতে আমার কাছ থেকে বলতো, তুই কি চাস আমি একটা অঘটন ঘটে ফেলি? তোরে মায়েরা নিজে জেলে চলে যাই নাকি নিজেকে শেষ করে ফেলি, কোনটা? জাংকুক তের চুলগুলো এত শক্ত করে ধরে রেখেছিল যে যন্ত্রণায় তের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। জাংকুকের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তেকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। কিন্তু এত বড় থাপ্পড় খাওয়ার পরও তের মুখ দিয়ে কোনো রেসপন্স নেই। তে একেবারে মোমের মতো দাঁড়িয়ে আছে, মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো রেসপন্সই দিচ্ছে না। জাংকুকের আর সহ্য হচ্ছে না, সেখানেই বসে তের সামনে বাচ্চাদের মতো কান্না করা শুরু করলো। তের পায়ের দিকে তাকিয়ে তের পা দুটো ধরেই জাংকুক নিঃশব্দে কান্না করে যাচ্ছে। তে এই দৃশ্যটা দেখে একেবারে অবাক হয়ে যায়। জাংকুকে কখনোই এরকম অবস্থায় দেখেনি তে। একটু কথা বলছো আমার সাথে প্লিজ বেবিকা, একটু কথা বল, আমায় বিশ্বাস কর, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তোর এই নিঃশব্দতা আমাকে শেষ করে দিচ্ছে তে, প্লিজ আমাকে মাফ কর এবং আমাকে মেনে নে। এমন সময় তের মুখ দিয়ে একটা কথাও বেরোলো না, কোনো রেসপন্সই করলো না জাংকুকের দিকে তাকিয়েও। জাংকুক সাথে সাথে একটা চাকু হাতে নিয়ে তের কাছে বলল, নে মারামারি মার, আমি তো তোর মারতে পারবো না, তুই আমার এই মেরে আমার যন্ত্রণাটা শেষ করতে। হয়তো তোর ভালোবেসে মরবো আর তোর না পাওয়ার দুঃখে মরবো। মারামারি মার। চাকুটা শক্ত করে ধরার কারণে জাংকুকের এক সাইড দিয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাও জাংকুককে কোনো রেসপন্স দিল না তে। জাংকুক এটা সহ্য করতে না পেরে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল। তে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল জাংকুকের যাওয়ার দিকে। রাত প্রায় 3টায় বেশি বাজে, জাংকুক এখনো বাসে ফেরত আসেনি। এদিকে তে জান বেরিয়ে যাচ্ছে জাংকুকের চিন্তায়। হে আল্লাহ, আমাকে কোন বিপদ ফেলাইলা তুমি? এক শয়তানের জন্য এখন আমার জান পড়ে যাচ্ছে। হুট করে কলিং বেলের আওয়াজে দরজা খুলতে একটা মেয়ে জাংকুককে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে জাংকুক তো অনেক ড্রাঙ্ক করেছে, আমি ওর ফ্রেন্ড, তাই ওকে বাসে দিতে আসলাম। ওকে একটু ধরো ভাই। এক পলক তাকালো জাংকুকের দিকে। মদ খেয়ে একেবারে একাকার অবস্থা, মাতলামি করেই যাচ্ছে। থেকে দেখার সাথে সাথে জাংকুক তের ঠোঁট বরাবর কিস করে দিল। আমার ডাইনের বাচ্চা, তোর চুমা দিয়ে দিয়েছি, তুই তো এখন বলবি আমি তোর রেপ করছি। দেখ তোর যন্ত্রণা 1 কোটি টাকার মদ খাওয়া লাগে আমার, তুই কি টাকা কামাস? আমার টাকা নষ্ট হয় তোর জন্য। আয়ুর সামনে লজ্জায় পড়ে গেল তে, সাথে সাথে জাংকুককে নিয়ে খাটে শুয়ে দিল। এরপর আয়ুর দিকে তাকালো। আচ্ছা তাহলে এখন আমি যাই। দাঁড়ান, যাবেন না হয় পরে, আগে আমার কথা উত্তর দেন। এতক্ষণ আপনি আমার স্বামীর সাথে কি করেছেন শুনি? কি একটু ভয় লাগে কি? আমি বললাম এতক্ষণ জাংকুকের সাথে কি এখন করছেন শুনি? জাংকুক আস্তে আস্তে আমার উপর ঢলে পড়লো। রাস্তায় কেউ আপনার উপরে ঢলে পড়েনি, কিংবা ওর সুবিধা আপনি লুটে নেননি? আমি বিশ্বাস করবো কিভাবে শুনি?
কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো তুমি? আমি জাঙ্কুকের বাচ্চাকালের ফ্রেন্ড, আর তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন বিবাহিতা মেয়ে, আমার সাথে এরকম ভাবে কথা বলতে আসবে না। নিজের স্বামীকে সামলাও আগে। এটা বলে ওই ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেল। তের তো অনেক বেশি রাগ হচ্ছে জাঙ্কুকের উপর। কেন মদ খেয়ে একটা মেয়ের সাথে থাকা লাগবে? জাঙ্কুকের কাছে যেতেই তে দেখতে পেল জাঙ্কুক এখনো খাটের উপর হাঁসফাঁস করছে। জাঙ্কুকের কিছু একটা লাগবে সেটা বুঝতে পারে তে। আস্তে আস্তে জাঙ্কুকের কাছে যায়। আজকে জাঙ্কুককে কেন জানি সামনে সামনে লাগছে, কেন জানি জাঙ্কুকের উপর অনেক বেশি দায়িত্ববোধ কাজ করছে তের। জাঙ্কুকের আরেকটা কাছে যেতেই জাঙ্কুক তাকায় তের দিকে, তেও তাকায়। এখন কেন জানি জাঙ্কুককে কিস করতে মন চাইছে। জাঙ্কুক আস্তে আস্তে কাছে আসতেই তেই জাঙ্কুককে প্রথমে কিস করে ফেলে। তারপর জাঙ্কুকের থেকে নিজের কোলের উপর নিয়ে নেয়। এরপর আস্তে আস্তে জাঙ্কুক তেকেও কিস করতে থাকে। তেও জাঙ্কুককে কিস ব্যাক করে প্রথমবারের মতো। গেমে জাঙ্কুকের একাকার অবস্থা ছিল। তে জাঙ্কুককে কিস ব্যাক করতে করতে জাঙ্কুকের শার্টের বোতামগুলো খুলতে থাকে। জাঙ্কুক কিছুই বলে না, জাঙ্কুক তো তের উপর এমনিতেই পাগল। এরপর আস্তে আস্তে জাঙ্কুক তে নেক পোষণে কিস করতে থাকে। জাঙ্কুক মাতাল অবস্থাতেও জাঙ্কুক তের উপর অনেক বেশি রুডলি সবকিছু করতে থাকে। তবে তে আর এটাকে আর শাস্তি হিসাবে নেয় না, ভালোবাসা হিসেবেই গ্রহণ করতে থাকে। জাঙ্কুক তে নেক পোষণে কিস করতে করতে নিচে নামছিল। এর আগেই তে নিজের বুকগুলো উন্মুক্ত করে দেয় জাঙ্কুকের জন্য। জাঙ্কুক তারপর নিজের অরেঞ্জগুলোকে উপভোগ করতে শুরু করে। তে কিছুই বোঝে না, তের জন্য আনন্দই পাচ্ছিল ওই রাতে। জাঙ্কুক থেকে কিস করতে করতে নিজের অনেকের কাছাকাছি নিয়ে আসে। তে টের পায় জাঙ্কুকের লিটল বানি তেকে বানানা মিল্কশেক গিফট করার জন্য প্রস্তুত হয়ে আছে। তে আর মানা করে না। ওই দিন কেউ রাজি হয়ে যায় এবং জাঙ্কুকের সাথে মেতে ওঠে পুরাটা রাত। সকালে জাঙ্কুকে ঘুম ভাঙতেই তেকে নিজের পাশে দেখতে পায়। তে এখনো গভীর ঘুমে মগ্ন। জাঙ্কুক তে এবং নিজের অবস্থা দেখার পর ভয় পেয়ে যায়। তাহলে কি হয়েছিল কালকে রাতে? কোনো কিছু মনে করতে পারছে না জাঙ্কুক। জাঙ্কুক আর আতঙ্কিত হয়ে যায়। এমনি বউটা রেগেছিল, এর মধ্যেই কি জাঙ্কুক উল্টাপাল্টা কিছু করেছে? এই ভেবে জাঙ্কুক সাথে সাথে চলে যায় নিজের রুমে। নিজের রুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে তাড়াহুড়া করে অফিসের জন্য বেরিয়ে যায়। তের মুখোমুখি আর হতে চায় না জাঙ্কুক। আজকে এত তাড়াতাড়ি অফিসে আসলি? বউকে বের করে দিচ্ছে? অবশ্য তোর বইয়ের যে ব্যবহার। কেন, কিছু হয়েছে নাকি তোর সাথে? কালকে তুই এত বেশি ড্রিঙ্কস করেছিলি যে সুগার আমি মিলে তোকে দিয়ে আসি। সুগার কার ড্রাইভ করছিল তাই আমি তোকে উপরে দিয়ে আসি। তোর বউ আমাকে এবং তোকে একসাথে দেখে আমার উপর কত কিছু বললো। আমার চুইটা নিয়ে কথা বলা শুরু করছে। আমিও শুনে দিয়েছি অনেক কিছু। কি তে কথা বলছে তাও আমাকে নিয়ে? হ্যাঁ, তোর বউয়ের কথাই বলতেছি। এতই যেহেতু জ্যালাস করে তোকে নিয়ে, তাহলে তুই কেন যাস মদ খাইতে বলতো? বাসায় থাকতে পারিস না? নিজের বউয়ের কাছে থাকতে পারিস না? আর কথা শুনে জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠলো। আর এক মিনিটও লেট করলো না, সাথে সাথে গাড়ি নিয়ে বাড়িতে চলে গেল। তে তখন রান্না করছিল। জাঙ্কুক সাথে সাথে তের কাছে গিয়ে থেকে একেবারে নিজের সাথে মিশিয়ে দিল। আমাকে কষ্ট দিয়ে কি মজা পাও তুমি তে শুনি? আর কত কষ্ট দিতে চাও আমাকে? আমি আপনাকে না, আপনি কষ্ট দেন আমাকে। কথাটা উল্টো বললেন। ও আচ্ছা, আই এম সো সরি মাই বেবি গার্ল। তবে এতদিন আমার সাথে কথা না বলার কারণে তোমাকে একটু শাস্তি তো পেতেই হবে। শান্তি এখান থেকে কোনো প্রকার শাস্তির জন্য প্রস্তুত না আমি। এমনি তো আপনি কি যা করেন তা সহ্য করার মতো না। সহ্য করতে হবে বেবি গার্ল, আফটার অল তুমি জিয়ন জাঙ্কুকের বউ। সো ইউ হ্যাভ টু বি স্ট্রং, ওকে? সো এখন দাও, আমার অরেঞ্জ জুস অনেকদিন হয়েছে খাই না, তাই না? এটা বলে জাঙ্কুকদের কাছে যেতে নেয়। তেও আর জাঙ্কুককে বাধা দেয় না। ওই দিন যা কিছু হয় সব তেকুকে ইচ্ছাতে হয়। জাঙ্কুকে উন্মাদ করার মতো কর্মকাণ্ড আর তে পাগলামির কণ্ঠ জাঙ্কুকে আরো বেশি পাগল করে দেয়। এরপর শুরু হয়ে যায় তাদের গেম। সো শুরু হয়ে যায় তাকুকের মাঝে ওয়ার্ল্ড ওয়ার 1। সো গাইস, ইটস মি লামিয়া। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই মঞ্চটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমি জানি এবারে আমি অনেক লেট করেছি ওয়ান শটটা দিতে, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি, কারণ পারি নাই, আনারে দিয়ে দিতাম, বুঝছো? আর এর পরবর্তীতে তোমরা কেমন টাইপের ওয়ান শট চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা সেটা অনেস্টলি রিভিউ দিবা যে কত দিবা। আর কোন ওয়ান শটটা তোমাদের কাছে বেস্ট লেগেছে সেটাও জানাও, ঠিক আছে? আর আমাকে কিছু টাইটেল সাজেস্ট করো যাতে করে আমি ওয়ান শটগুলো বানাতে পারি। আজকের এই ভিডিওটাও কিন্তু একটা হচ্ছে গিয়ে উপন্যাস থেকে ইন্সপায়ার, এবং উপন্যাসটা কিন্তু আমাকে একজন সাজেস্ট করেছিল। তো আমি পুরোপুরি দেয়নি আর কি, অনেকটা মিল রেখে করার চেষ্টা করেছি। স্ক্রিনশটটা খুঁজে পাইনি, এর জন্য দিতে পারিনি। সো এতটুকুই, তোমাদের সাপোর্ট চাই আমি। আশা করি তোমরা কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবা। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে লাইক করে